প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই মহান সৃষ্টিকর্তার কৃপায় সুস্থ আছো, ভালো আছো, সেটি কামনা করি। সবাই আব্বা আম্মার সাথে থাকো এবং বাসায় থাকো এবং সুস্থ থাকো, সেই কামনাই করি। আমি সঞ্জিত কুমার সাহা। আমি তোমাদের এখন নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। তোমাদের আজকের আলোচনার বিষয় হলো 4.1, অর্থাৎ 4.1 অধ্যায়, যেটা সূচকীয় রাশি। গত 2-3 দিন আগে একটা ক্লাস নিয়েছিলাম, আজকের ক্লাসটা হলো পার্ট 2। এখানে আমরা গতকালকে বা গত ক্লাসে আমরা কিছু সূত্র নিয়ে লিখে দিয়েছিলাম। a to the power m into a to the power n equal to a to the power m plus n, a to the power m ভাগ a to the power n equal to a to the power m minus n, a to the power 0 equal to 1, a to the power minus 1 equal to 1 by a to the power minus 2 equal to 1 by a square, a to the power b whole to the power c equal to a to the power bc, a b whole to the power m equal to a to the power m into b to the power f। এখন এই অধ্যায়ে, যদিও আমি গত ক্লাসে বলেছি, এই অধ্যায়ের সমস্যাগুলো যদি সমাধান করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই সূত্রগুলা আমাদের মনে থাকতে হবে, স্মরণে থাকতে হবে, নতুবা আমরা কোনো সমস্যাই সমাধান করতে পারবো না। তার জন্য আমি আজকে আবার এই সূত্রগুলো লিখে দিয়েছি। আজকের তোমাদের মূল বিষয়টাতে আমি যাচ্ছি। এখন যেমন দেখো, আমরা জানি রুট ওভার অর্থাৎ মূল, রুট ওভার ইকুয়াল টু হাফ। যদি রুটের উপরে কোনো সংখ্যা চিহ্ন দেওয়া না থাকে তাহলে এটার মান হলো হাফ। আবার যদি রুটের উপরে 3 দেওয়া থাকে তাহলে সেটার মান হয়ে যাবে 1/3। আবার যদি রুটের উপরে 5 দেওয়া থাকে তাহলে সেটার মান হবে 1/5। যদি কোনো সংখ্যার উপর এরকম রুট ওভার চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটাকে লিখবো a to the power root of a, অর্থাৎ a এর হাফতম মূল, অর্থাৎ a root of a equal to a to the power half। আবার 3 root of a equal to a to the power 1/3, 5 root of a equal to a to the power 1/5। এইটা হলো পাওয়ার। এটা কি পাওয়ার? এটা হলো পাওয়ার। ইংরেজিতে বলা হয় পাওয়ার, বাংলায় বলা হয় শক্তি, আর এটাকে বলা হয় বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি। এখন আমি তোমাদেরকে গত ক্লাসেও কিছু সমস্যার সমাধান করে দিয়েছি, আজকেও আমি কিছু বাকি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এখন তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্কে দেওয়া আছে, যেমন a to the power l divided by a to the power m whole to the power n into a to the power m divided by a to the power n whole to the power l into a to the power n a to the power l whole to the power n equal to 1। এটা আমাদের প্রমাণ করতে বলছে। প্রমাণ করার বিষয়গুলো যখন আসবে তখন হলো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করে দেখতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা। এখন আমাদের এই যে সমস্যাটা, এই সমস্যাটার সমাধান করতে হবে। যদি এই সমস্যাটার সমাধান করতে চাই তাহলে যেহেতু ডান পক্ষে 1 দেওয়া আছে খালি, সেই জন্য আমরা ডান পক্ষকে নিয়ে কোনো কাজ করতে পারবো না, শুধুমাত্র বাম পক্ষ থেকে আমাকে ডান পক্ষটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ইকুয়াল টু a to the power l divided by a to the power m whole to the power n into a to the power n divided by a to the power n whole to the power l into a to the power n divided by a to the power l whole to the power m। অর্থাৎ বাম পক্ষ সমান যে অঙ্কটা আছে সেইটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখলাম। এখন আমরা লিখতে পারি, যেহেতু আমাদের একটা সূত্র জানি, a to the power n, a b to the power n, অর্থাৎ এটার পাওয়ার একবার m আবার b এর পাওয়ার আরেকবার m। সেই হিসাবে আমরা এরকম লিখতে পারি a to the power l n divided by a to the power m n into a to the power ml divided by a to the power n into a to the power mn divided by a to the power ml। অর্থাৎ এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটাকে আমি কি করেছি, এইটার সাথে গুণ করেছি। আমাদের একটা সূত্র ছিল এইখানে, এই যে a to the power b to the power c equal to কি, এটা আর এটা গুণ হয়ে যায়। অর্থাৎ a to the power b whole to the power c equal to a to the power
বিসি অর্থাৎ a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c ইকুয়াল টু আমরা a টু দি পাওয়ার বিসি। ঠিক আছে শিক্ষার্থীরা, এই সূত্র থেকেই কিন্তু আমি সেটা পেয়েছি। কোথা থেকে পেয়েছি? এই সূত্র থেকে পেয়েছি। এখন দেখো আমরা যদি বলি a টু দি পাওয়ার ln আর a টু দি পাওয়ার ln এর একই কথা, তাহলে এইটা যেহেতু এটা উপরের রাশি এটা নিচের রাশি কাটা দেওয়া যায়। আবার a টু দি পাওয়ার ml a টু দি পাওয়ার ml a টু দি পাওয়ার mn a টু দি পাওয়ার m সব কাটাকাটি গেল, তাহলে রেজাল্টটা কি হবে? তোমাদের মধ্যে অনেকে হয়তো বলবে স্যার রেজাল্টটা হলো 0। আসলে কিন্তু না, কারণ এইটা দ্বারা কিন্তু আমরা এটাকে ভাগ করেছি, সেই জন্য এখানে মনে মনে আমাদের একটা 1 আছে। প্রত্যেকটা রাশির সাথে কিন্তু একটা 1 আছে, প্রত্যেকটা রাশির সাথে একটা 1 আছে। তো এখন 1 1 1 1 যদি আমরা গুণ করি 1 1 1 1 1 1 আবার 1 1 1 1 1 1 1 1 1 কে যদি আবার 1 দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে রেজাল্টটা হবে 1। শিক্ষার্থীরা আশা রাখি তোমরা এই সমস্যাটা বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে আমি আরেকটা নতুন সমস্যায় নিয়ে যাচ্ছি, সেটা একটু দেখো। শিক্ষার্থীরা আমি এখন তোমাদেরকে বইয়ের 15 নম্বর অঙ্কের সমস্যাটা ছিল আমাদের এরকম, x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1 বাই a ইনটু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1 বাই bc ইনটু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 1 বাই ca ইকুয়াল টু 1। এইটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা ছিল রাইট হ্যান্ড সাইড। এখন আমি লেফট হ্যান্ড সাইডের সমস্যাটা লিখলাম। এখন আমরা একটা সূত্র জানি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। যদি তা হয় তাহলে আমরা সেই অনুসারে লিখতে পারি x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b ইকুয়াল টু, যেহেতু এই মাঝখানে এই চিহ্নটা দেওয়া আছে সেই চিহ্নটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। তাহলে ভাগ হলে পাওয়ারটা কি হয়? মাইনাস হয়। তাহলে আমরা সেই অনুসারে লিখি x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার 1 বাই ab ইনটু x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার 1 বাই bc। একই নিয়ম x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার 1 বাই c। এখন আমরা আরেকটা সূত্র জানি a টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার c ইকুয়াল টু a টু দি পাওয়ার bc, অর্থাৎ এই রাশিটা আর এই রাশিটা কি হবে? গুণন হবে। এই রাশিটা কি হবে? গুণন হবে। তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b ডিভাইডেড বাই ab ইনটু x টু দি পাওয়ার b মাইনাস c ডিভাইডেড বাই bc ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a ডিভাইডেড বাই c। এখন আমরা আরেকটা সূত্র জানি a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার r যদি হয়, যেমন a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার r যদি হয়, তাহলে আমরা বলতে পারি a টু দি পাওয়ার m প্লাস n প্লাস r। এই কথাটা আমরা বলতে পারি। ঠিক তদ্রুপ কখন বলতে পারি? যদি বেসগুলা একই হয়। বেসগুলা যদি একই হয় তাহলে আমরা গুণনের সময় পাওয়ারগুলি কি করি? যোগ করি। গুণনের সময় পাওয়ারগুলি কি করি? যোগ করি। তাহলে এইখানেও একই রূপ আছে, x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার c। যদি আমরা এটাকে a b c চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি এই তিনটা জিনিসকে প্লাস দিয়ে লিখতে পারি a মাইনাস b ডিভাইডেড বাই ab প্লাস b মাইনাস c ডিভাইডেড বাই bc প্লাস c মাইনাস a ডিভাইডেড বাই c। এখন দেখো x টু দি পাওয়ার, এখন এই তিনটা জিনিসের আমরা কি করব? লসাগু নিব। কি করব? লসাগু নিব। এখানে ab bc ca ab bc ca ab bc ca। এখন এই তিনটা জিনিসের মধ্যে কমন রাশি যেগুলো আছে, কমন এবং আনকমন তিনটাকে নিতে হবে। যেমন এখানে a আছে তাহলে একটা a নিতে পারি, এইখানে b আছে এইখানে b আছে তাহলে একটা b নিতে পারি, এইখানে c আছে এইখানে c আছে তাহলে একটা c নিতে পারি। তাহলে আমাদের লসাগুটা কি দাঁড়ালো? a b c। এখন আমাদের লসাগু নিলাম a b c। আমরা জানি সরল অঙ্কের সাধারণ, তাহলে আমরা কি নিলাম? লসাগু নিলাম a b c। লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। আমরা যদিও 4 5 করেছি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। লসাগুকে হর দিয়ে ভাগ করে লব দ্বারা গুণ করতে হবে। তাহলে এইটা হলো, এই যে এখানে ab টা হলো আমাদের হর, আর এই যে a মাইনাস b এটা হলো লব। a মাইনাস b এটা হলো আমাদের লব। তাহলে এখন ab টা যদি x কে ভাগ করি তাহলে আমাদের থাকে
c, তাহলে c into a minus b plus a into b minus c plus b into c minus a, অর্থাৎ হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, ভাগ করতে লব দ্বারা গুণ করতে, তাহলে কি দাঁড়াবে সেটা x টু দি পাওয়ার a b c, তাহলে এখন এই রাশি দ্বারা যদি a গুণ করি তাহলে ac minus bc plus ab minus ac plus bc minus a, অর্থাৎ প্লাস এ মাইনাস এ মাইনাস a। এখন দেখো a plus b plus ab minus ab কাট প্লাস ac minus a, তাহলে প্লাস bc minus bc, তাহলে উপরে কাটা দেওয়া হয়েছে, আগে একটু বলছি কোনাকুনি কেটেছি অর্থাৎ লব এবং হরে কেটেছি, সেই ক্ষেত্রে আমাদের ভাগফল ছিল 1, কিন্তু এখানে কাটা দিয়েছে আমরা শুধুমাত্র যোগ বিয়োগ করেছি। কি করেছি? শুধুমাত্র যোগ বিয়োগের কাজটা করেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের সিস্টেমটা কি দাঁড়ালো? এই ক্ষেত্রে দাঁড়ালো ইকুয়াল টু x টু দি পাওয়ার a b c হোল টু দি পাওয়ার 0, তাহলে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আমরা একটু আগে সূত্র লিখেছিলাম a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই জন্য x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই যে আমাদের সমস্যা, এবং এটা হবে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যদি আমাদের ব্যাখ্যা দিয়ে করি তাহলে বলতে হবে শুড, অথবা বাংলায় আমরা লিখব দেখানো হলো, দেখানো হলো। শিক্ষার্থীরা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে পরবর্তী আরেকটি সমস্যায় নিয়ে যাব, তোমরা একটু দেখো। যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b হয় এবং b টু দি পাওয়ার y ইকুয়াল টু c হয় এবং c টু দি পাওয়ার z a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল টু 1। এখানে আমাদের দেওয়া আছে c টু দি পাওয়ার z ইকুয়াল টু a, c টু দি পাওয়ার z ইকুয়াল টু a আমাদের c দেওয়া আছে। তো এইখানে আবার c ইকুয়াল টু দেওয়া আছে b টু দি পাওয়ার y, তাহলে c এর স্থলে আমরা b টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার z ইকুয়াল টু a বলতে পারি। এখন আমাদের সূত্র হচ্ছে b টু দি পাওয়ার y z ইকুয়াল টু কি বলতে পারি a, কারণ আগে আমরা বলেছিলাম a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c ইকুয়াল টু a টু দি পাওয়ার bc। সেই সূত্র অনুসারে আমরা b টু দি পাওয়ার এই যে এইটাকে যদি a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c বলি তাহলে a টু দি পাওয়ার bc হয়ে যায়। এখন আমরা b ইকুয়াল টু দেওয়া আছে a টু দি পাওয়ার x, তাহলে b এর স্থলে যদি আমরা a টু দি পাওয়ার x বসাই বা হোল টু দি পাওয়ার y z ইকুয়াল টু a, তাহলে আগের সূত্র অনুসারে a টু দি পাওয়ার x y z ইকুয়াল টু a। যদি কোনো সংখ্যা উপরে কোনো সংখ্যা দেওয়া না থাকে তাহলে সেখানে একটা সংখ্যা কত আছে? 1 আছে, সেটাকে আমরা লিখছি a টু দি পাওয়ার x y z ইকুয়াল টু a টু দি পাওয়ার 1, অর্থাৎ a যে কথা a টু দি পাওয়ার 1 একই কথা। সুতরাং x y z ইকুয়াল টু 1 আমাদের প্রমাণিত বিষয় ছিল, অথবা যেটা আমাদেরকে দেখাতে বলছে x y z ইকুয়াল টু 1, সেটা আমরা প্রমাণ করে ফেললাম, অর্থাৎ দেখানো হলো। শিক্ষার্থীরা আশা রাখি এই সমস্যাটা বুঝতে পেরেছো এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আরেকটা নতুন সমস্যায় নিয়ে যাচ্ছি। তোমাদের বইয়ে 20 নম্বর অঙ্কে দেওয়া আছে সমাধান করো, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 120, অর্থাৎ সমাধান করো বলতে আমরা বুঝি যে কোনো চলকের মান বের করতে। চলক কি? চলক হলো কোনো সমীকরণের মধ্যে যে রাশিটা অজ্ঞাত থাকে অর্থাৎ অজানা থাকে, যার মান বের করতে হবে সেটাকেই চলক বলা হয়। এখানে আমাদের চলক হলো x, অর্থাৎ এখানে আমাদেরকে x এর মান বের করতে হবে। এখন আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x। শিক্ষার্থীরা তাহলে আমাদের সমস্যাটা ছিল 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128, বা 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু, এখানে 128 কে ভাঙলে অর্থাৎ উৎপাদক করতে হবে 128, এটাকে 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দিয়ে দিলে 16, 2 দিয়ে দিলে 8, 2 দিয়ে দিলে 4,
2 দিয়ে দিলে 2, 1 2 3 4 5 6 7। কিন্তু তোমাদের এই যে 20 নম্বর অঙ্ক সমাধান করো 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 = 128। এখানে সমাধান করা বললে আমাদেরকে যেই কোনো অজ্ঞাত রাশির মান বের করতে হবে। এই অজ্ঞাত রাশিটা ছিল আমাদের চলক, অর্থাৎ এখানে আমাদের চলক হলো x, এই x এর মান বের করতে হবে। তাহলে এখন 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 = 120। 128কে যদি ভাঙি তাহলে আমাদের এরকম হয় 64 দুগুণে 128 ভাঙাইলে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা 2 পেয়ে গেলাম। কয়টা 2? 7টা 2। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 7। কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 7, কারণ প্রত্যেকটার পাওয়ার, এইটার পাওয়ার 1 ইন্টু এইভাবে যদি আমি লিখি, এইভাবে যদি আমি লিখি তাহলে এই পাওয়ারগুলো গুণনের সময় কি হয়? যোগ হয়। সেই কারণে আমরা পেয়ে গেলাম 1 2 3 4 5 6 7, 7টা 2 পেয়ে গেছি, এই জন্য এটা হয়ে গেছে 2 টু দি পাওয়ার 7। তাহলে এখন আমরা জানি বেজ যদি সমান হয় অথবা একই হয়, বেজ যদি সমান হয় বা একই হয় তখন আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 1 = 7। তাহলে 2x = 7 - 1। যদি এখানে +1 থাকে তাহলে ওই পাশে গিয়ে কী হয়? -1। আসলে কিন্তু তা না, এটা হলো উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করা হয়েছে। তাই এখানে +1 -1 কাটা গেছে, আর এখানে 7 থেকে 1 বিয়োগ করলে আমাদের কত থাকে দেখো? 2x = 6। তাহলে x = 6 / 2 3, সুতরাং x = 3। এইটাই হলো আমাদের নির্ণয় সমাধান। এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। কি? এইটাই আমাদের x এর মান বের হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা করব, তারপরেই তোমাদের এই ক্লাসটা হয়তো শেষ করে দিব। তার পরবর্তী অঙ্কটা তোমরা একটু দেখো। এইটাও আমাদের সমাধান করো। 22 নম্বর অঙ্ক 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 টু দি পাওয়ার 1 - x = 0। এইখান থেকেও আমাদেরকে x এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? x এর মান বের করতে হবে। তাহলে আমরা এটাকে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার - x লিখতে পারি, কারণ আমাদের সূত্র অনুসারে 2 টু দি পাওয়ার 1 প্লাস ইন্টু -x। তাহলে এইটাকে যদি আমি a ধরি, আর এইটাকে যদি m ধরি, আর এইটাকে যদি আমি n ধরি, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার -x লেখা যায়। কি সেক্ষেত্রে আমাদের সূত্র অনুসারে লেখা যায় না? হ্যাঁ, লেখা যায়। তাহলে = 3। তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু, এখানে আমরা জানি আরেকটা সূত্র জানি, a টু দি পাওয়ার -1 = 1/a। তাহলে a টু দি পাওয়ার এখানে মাইনাস, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/2 টু দি পাওয়ার x = 3। তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 2 / 2 টু দি পাওয়ার x = 3। অঙ্ক করার সুবিধার জন্য আমরা এখন একটু কাজ করব। সেটা হলো এই যে 2 টু দি পাওয়ার x, এই যে 2 টু দি পাওয়ার x, এটা আমরা ধরে নিব a প্লাস 2/a = 3। পাশে লেখা নাও 2 টু দি পাওয়ার x = a ধরে, এ কি করেছি? ধরেছি। তাহলে আমাদের এখন লসাগু নেওয়াটা সুবিধা হয়ে যাবে। a, তাহলে a² প্লাস 2 = 3। তাহলে যদি আমরা আড়াআড়ি গুণ করি, এটার নিচে একটা মনে মনে 1 আছে, তাহলে a² প্লাস 2 = 3a। a² প্লাস 2 = 3a। তাহলে a² মাইনাস 3a প্লাস 2 = 0। এখন এই যে রাশিটা, এই রাশিটাকে আমরা মিডল টার্ম করব, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে কি দাঁড়ায়? 3 2 একে 2 2 2 একে 2 2 এর একে যোগ করলে 3। তাহলে a² মাইনাস 2a মাইনাস a প্লাস 2 = 0। যদি আমি এখান থেকে a কমন নেই, তাহলে a - 2 -1 কমন গেলে a - 2 = 0। তাহলে a - 2 ইন্টু a - 1 = 0। আমরা জানি a এর মান কত ধরেছি? 2 টু দি পাওয়ার x। a এর মান কত ধরেছিলাম? 2 টু দি পাওয়ার x। তাহলে আমরা এটাকে, এইটা একবার 0, এইটা আরেকবার 0। এইখান থেকে আমরা লিখতে পারি হয় a - 2 = 0 অথবা a - 1 = 0। a - 1 = 0। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? a এর মান হলো, যদি আমি লিখি a = 2,
এর মান হলো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। যদি 2 এর পাওয়ার কিছুই নেই তাহলে সেখানে পাওয়ার আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। সুতরাং x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1। আবার এখানে a ইকুয়াল টু 1, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? 1, সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। সেই কারণে আমরা বলতে পারি সুতরাং x ইকুয়াল টু 0। তাহলে আমরা x এর এখানে দুইটা মান পেয়ে গেলাম। কয়টা মান পেলাম? দুইটা মান। সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0 অথবা 1। এইটা হলো আজকের তোমাদের সমস্যার সমাধান। তোমরা আশা রাখি সবাই ভালো আছো, ভালো থাকো। তবে আমি তোমাদেরকে এই 4.1 যে বিষয়গুলো নিয়ে গত ক্লাস পার্ট 1 এবং এই পার্ট 2 আলোচনা করেছি, এই আলোচনার বিষয়বস্তু থেকে তোমাদের বইয়ে যে সৃজনশীল অঙ্কগুলো আছে সেই সংখ্যাগুলা বা সেই অঙ্কগুলা অবশ্যই যদি ভালো করে বুঝো তাহলে অবশ্যই সমাধান করতে পারবে এবং বাসায় বসে বসে সেই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে এবং কিভাবে হলো, কেন হলো, নিজেরকে প্রশ্ন করবে, উত্তর জানবে। তাহলে আশা রাখি তোমরা যে কোনো সমস্যা আমাদের বিভিন্ন বোর্ডে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং তোমরা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবে। আশা রাখি সবাই ভালো থাকবে, বাসায় থাকবে, সামনে এই সবাই ভালো থাকো এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।